এবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আইনি জটিলতায় ফেসে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ কয়েকজন উপদেষ্টা। এর মধ্যেই তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। 7 দিনের মধ্যে যদি সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয় তাহলে আমাদের বাধ্য হব আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করার জন্য। প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে না পালাতে পারেন। জাতিসংঘের রিপোর্টে আল কায়দা এবং নিষেধাজ্ঞার হুমকি, বন্দী জঙ্গি মুক্তিতে ফাঁদে ইউনূস বিএনপি সরকার। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে মামলাটা করেছি ওটার বিপরীতে মনে হয় আমার একটা অশুভ একটা শক্তি আমার পিছনে লেগে আছে আর কি। এখন দেখছিলেন ভিডিওর বিশেষ বিশেষ অংশ, যার বিস্তারিত সামনে দেওয়া রয়েছে। দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেই ব্যবস্থায় করা হয়েছে। বিমানবন্দরে শত শত পুলিশ সেখানে মোতায়েন করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই সে যেন ছাড় না পায় সে ব্যবস্থাই করা হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, সেই বিষয়ে নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো আপনাদের, যা দেখলে পরে আপনাদের চোখ কপালে উঠে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি করেছে না করেছে তার আমলনামা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। চলেন কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে দেখে আসি। তবে কি এবার গ্রেপ্তার হতে যাচ্ছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? কারণ ইতিমধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনে জমা পড়েছে। আর এবার সেসব দুর্নীতির অভিযোগে বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে আইনজীবীরা বলেছেন 7 দিনের মধ্যে ব্যবস্থা না নিলে তারা উচ্চ আদালতে যাবেন। আইনজীবীরা তাদের সব দাবি তুলে ধরেছেন। তবে সেসব তথ্য থেকে রক্ষা পাবেন না ইউনূস, কারণ ইতিমধ্যে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। এছাড়াও ডক্টর ইউনূসের বন্ধু ডক্টর ইফতেখার ডক্টর ইউনূসের এমন দুর্নীতির তথ্য তুলে ধরেছেন যা থেকে রক্ষা পাওয়া তার জন্য খুব কঠিন হয়ে যাবে। তবে কি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালে সংঘটিত বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের দায়ে গ্রেপ্তার হতে চলেছেন ডক্টর ইউনূস? এই সব অসভ্যরা যারা বিদেশি পাসপোর্ট হোল্ড করে আমাদের ভাগ্য পরিবর্তনের কথা কয়ে আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা আপনার পাচার করে নিয়ে গেছে, তার একটা এক্সাম্পল হিসেবে বলি। জুলাই আন্দোলনের পরবর্তীতে যখন দেশকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে নির্বাচিত করা হয়েছিল, সেই সময় কি সাধারণ জনগণ ভেবেছিল তার মাধ্যমে দেশের অর্থনীতি এতটা অবনতির দিকে যাবে? কারণ অন্তর্বর্তী সরকারের দায়িত্বকালে দুর্নীতি দমন কমিশনে অন্যান্য উপদেষ্টার সাথে তার বিরুদ্ধেও হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল। এবার ডক্টর ইউনূসের বন্ধু ডক্টর ইফতেখার আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশ থেকে পূর্বের তুলনায় ৪৫% বেশি অর্থ পাচার হয়ে সুইস ব্যাংকে জমা হয়েছে। ইউনূসের বন্ধু ডক্টর ইফতেখারুজ্জামান বলেছে ইউনূসের আমলে ৪৫% বেশি টাকা পাচার হয়েছে সুইস ব্যাংকে। এছাড়াও রাষ্ট্রের সাংবিধানিক আইন অনুযায়ী রাষ্ট্রের স্মৃতিসৌধসমূহ রক্ষা করার দায়িত্ব ছিল তার। কিন্তু দেখা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলা হয়েছে। এসব তথ্য তুলে ধরে আইনজীবীরা আরও বলেন, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে বুলডোজার দিয়ে হামলা চালানোর মাধ্যমে ডক্টর ইউনূস সাংবিধানিক আইন লঙ্ঘন করেছেন। জাতিসংঘের রিপোর্টে আল কায়দা এবং নিষেধাজ্ঞার হুমকি, বন্দী জঙ্গি মুক্তিতে ফাঁদে ইউনূস বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতীয় রাষ্ট্রদূত গোয়েন্দা কর্মকর্তাদের গোপন বৈঠকের দিনই জাতিসংঘে বাংলাদেশে আল কায়দার উপস্থিতি নিয়ে চাঞ্চল্যকর এক রিপোর্ট প্রকাশ করেছে। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন এবং জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক অ্যাটর্নি জেনারেল বর্তমানে যিনি আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং গোয়েন্দা প্রধানদের উপর ট্রাম্প প্রশাসনের এক সম্ভাব্য মার্কিন ভিসা এবং সম্পদ বাজেয়াপ্তকরণ নিষেধাজ্ঞার সম্ভাবনা আমরা শুনতে পাচ্ছি। $50 লাখ পুরস্কার ঘোষিত শীর্ষ জঙ্গির মামলা মওকুফ এবং FBI মার্কো রুবিওর কড়া এক প্রতিক্রিয়া শোনা যাচ্ছে। দর্শক, আজ আমরা বাংলাদেশের এই ভূ রাজনীতি এবং পররাষ্ট্রনীতির ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক মোড়টি নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। ঘটনাটি কাকতালীয় নাকি সুনির্দিষ্ট ভূ রাজনৈতিক চাল, তা নিয়ে এখন পুরো কূটনীতিক পাড়ায় তোলপাড় চলছে। ঠিক যেদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতের রাষ্ট্রদূতের বৈঠক হচ্ছিল এবং পাশাপাশি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে সরকারের কয়েকজনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির একাধিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল, ঠিক সেদিনই হঠাৎ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত হলো বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার উপস্থিতি সংক্রান্ত বিস্ফোরক রিপোর্টটি।
ভেতরের খবর পাওয়া যাচ্ছে ভারতের শক্তিশালী গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন নাকি জাতিসংঘের এই রিপোর্ট উত্থাপিত হওয়ার বিষয়টি পূর্বেই পুরোপুরি অবগত হয়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি এই আন্তর্জাতিক ফাঁদের কথা বাংলাদেশের নীতি নির্ধারকদের জানিয়ে সতর্ক করেছিলেন, নাকি বাংলাদেশ সরকারকে এই আন্তর্জাতিক চাপের মুখে ঠেলে দেওয়া হয়েছে? জাতিসংঘের এই রিপোর্ট আসার পরই কেবল ভারত নয়, সরাসরি ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা FBI কঠোর অবস্থানে চলে এসেছে বলে বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এখন বাংলাদেশ নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ অবস্থায় আছেন বলে জানা গিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যদি দৃশ্যমান জঙ্গি অভিযান শুরু করা না হয় এবং বিগত মহাবাটপার ইউনূস সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকারের নীতি নির্ধারক ও গোয়েন্দা প্রধানদের উপর নেমে আসতে পারে, যদি না করে তাহলে এই গোয়েন্দা প্রধানদের উপর নেমে আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের এক অভূতপূর্ব নিষেধাজ্ঞা, যেটা নিয়ে এখন ব্যাপক কানাঘুষা চলছে। দর্শক, আজকের এই বিশ্লেষণে আমরা নথিপত্র এবং সূত্রের ভিত্তিতে বা বিভিন্ন তথ্য বা গোয়েন্দা তথ্যের সূত্রে আমরা দেখাবো কিভাবে ইউনূস, বিএনপি, জামাতের সমন্বিত ব্যর্থতা বাংলাদেশের উপর নিষেধাজ্ঞার তলোয়ার ঝুলছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা একটু প্রথমে দেখে আসি যে সেই রিপোর্ট নিয়ে আসলে আন্তর্জাতিক মিডিয়া বা আমাদের বিভিন্ন মিডিয়াগুলো কি বলছে, আমরা একটু শুনে আসি। আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট AQIS বাংলাদেশের সক্রিয় সেল বা নেটওয়ার্ক প্রতিষ্ঠার চেষ্টা করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের IS ও আল কায়েদা সংক্রান্ত অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিমের 38তম প্রতিবেদনে এই আশঙ্কার কথা তুলে ধরা হয়। চলতি মাসের 10 আগস্ট প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এতে দর্শক, যেমনটা শুনলেন, এই রিপোর্টটা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, কিন্তু এই রিপোর্টটার অন্তর্নিহিত যে গল্প এবং এর পিছনে লুকিয়ে থাকা যে সম্ভাব্য অ্যাকশনগুলো সামনে আসছে এবং যে স্যাংশনগুলো বা যে ধরনের ব্যবস্থাগুলো আসছে তা নিয়ে নীতি নির্ধারক মহলে নানান ধরনের গুঞ্জন শুরু হয়েছে। সেই গুঞ্জনের কিছু তথ্য আমাদের কাছে এসেছে, সেই তথ্যগুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। আসুন ঘটনাগুলো একটার পর একটা আমরা একটু বিশ্লেষণ করি। জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এবং সংস্থাটির অত্যন্ত প্রভাবশালী উচ্চপদস্থ কর্মকর্তা ভলকার তুর্কের সাথে বাটপার ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ এবং গভীর বন্ধুত্ব সম্পর্ক রয়েছে বলে আমরা কিন্তু সবাই জানি। অনেকে বলতে পারেন, তবে কি ইউনূস নিজে এই রিপোর্টের পিছনে কোনো কলকাঠি নড়ছেন বা এরকম কোনো সম্ভাবনা আছে? উত্তরটা হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছে না, ইউনূস হয়তো সরাসরি কলকাঠি নাড়েননি, কারণ জাতিসংঘের এই রিপোর্টের আঙ্গুল শেষ পর্যন্ত তার নিজের উপরই এসে পড়বে বলেই মনে করছেন সবাই। বাংলাদেশে যে উগ্রপন্থা আবার নতুন করে উত্থান ঘটেছে, তার জন্য তো ডক্টর এই যে বাটপার ইউনূস এবং তার বিতর্কিত উপদেষ্টা পরিষদ সরাসরি দায়ী, এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট। দর্শক, এক্ষেত্রে কিছু লোকের নাম আমাদের সামনে আসছে, যে নামগুলো নিয়ে ইতিমধ্যেই মার্কিন প্রশাসন এবং FBI তাদের কর্মকাণ্ড শুরু করেছে। সেটা হচ্ছে তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল, যিনি বিচার বিভাগ এবং আইনি প্রক্রিয়া সম্পূর্ণ অচল এবং পক্ষপাতদুষ্ট করে রেখেছিলেন। 2 নম্বর ব্যক্তি যেটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা তখনকার সময় ব্রিগেডিয়ার জেনারেল M শাখাওয়াত হোসেন, এবং পরবর্তীতে যে জাহাঙ্গীর আলম ছিল, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, তার যার নিরাপত্তা আমলে নিরাপত্তা এবং গোয়েন্দা নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে পড়েছিল এই যে শাখাওয়াতের আমলে। 3 পরবর্তী দায়িত্ব পাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, জাঙ্গিয়া চৌধুরী যাকে আমরা বলি, যিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন, এবং তৎকালীন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, যিনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে মামলাটা করেছি ওটার বিপরীতে মনে হয় আমার একটা অশুভ একটা শক্তি আমার পিছনে লেগে আছে আর কি। তো এইভাবে আমি চিন্তা করে আমি ওই কয়েকটা দিন আত্মগোপনে আছি আর কি। দাদা, পুলিশরা আমার বাড়িতে ওই হানা দেয় আর কি, যে বলতে গেলে আমাকে না পেয়ে পার্শ্ববর্তী যাদের ওই আমার নিকটতম আত্মীয় স্বজন তাদের বাসায় কিন্তু ওই ওনারা গিয়ে আমাকে খোঁজখবর নিচ্ছে যে আমি কোথায়, আমার নাম কুসাম নাকি, DGFI NSI ওরা আমার ওই এলাকায়, তারপরে আমি যেখানে চাকরি করি ওই এলাকার মধ্যে আমাকে তথ্য নিয়ে মানে খোঁজাখুঁজি করতে হচ্ছে আর কি, আর্মি সহ আর কি। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যে অসংখ্য অভিযোগ, নানান ধরনের অপকর্মের দুর্নীতি থেকে শুরু করে খামখেয়ালি যে সিদ্ধান্তগুলো, তার একটা পর্যায়ে আমরা দেখলাম যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে
বিমান দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় নিহতদের অন্যতম উকুসাই মারমা ক্লাস 7 এর শিক্ষার্থী, তার বাবা উসাইমাং মারমা মামলা করতে গিয়েছেন, মামলা গ্রহণ করা হয়নি। উপরন্তু তাকে এখন আত্মগোপনে থাকতে হচ্ছে। কেন তাকে আত্মগোপনে থাকতে হচ্ছে, কেন তাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, এইসব বিষয় নিয়ে কথা বলবো খানিকটা তার সঙ্গে। উসাইমাং মারমা, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং নিঃসন্দেহে আপনার একমাত্র সন্তান উকুসায় নিহত হয়েছিল এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি একটি মামলা করতে গিয়েছিলেন ডক্টর ইউনূস সহ তার সরকারের দায়িত্বশীল অনেকের বিরুদ্ধে। কিন্তু আমরা জানতে পারলাম যে পুলিশ আপনাকে খুঁজছে, আপনার বাড়িতে গিয়েছে। কি কারণে পুলিশ আপনাকে খুঁজছে আপনি কি জানেন, বা এখন আপনি কোথায় আছেন, মানে আপনি কি আত্মগোপনে রয়েছেন কিনা? আসলে প্রথমত আপনার আমি যখন ওই 7 তারিখ মামলাটা করেছি বৃহস্পতিবার, তো এই বৃহস্পতিবার করার পর আমি কিন্তু ঢাকা থেকে ওই আপনার বাড়ির উদ্দেশ্যে আমি চলে আসি। তো আসার পর ওই শুক্রবার রাত্রে প্রায় 2টা, 3টার ভিতরে আর কি আমার নিজ এলাকায়, আমার নিজ ওই বাড়িতে আর কি ওইখানে ওই আপনার পুলিশরা আমার বাড়িতে ওই হানা দেয় আর কি। যে বলতে গেলে আমাকে না পেয়ে পার্শ্ববর্তী যাদের ওই আমার নিকটতম আত্মীয় স্বজন তাদের বাসায় কিন্তু ওই ওনারা গিয়ে আমাকে খোঁজখবর নিচ্ছে যে আমি কোথায়, আমার নাম কুসাম নাকি, আমি অমুকে চাকরি করে কিনা, মানে বিভিন্ন ধরনের আমার ছেলের সাথে আমার অ্যাডজাস্টিং হচ্ছে কিনা ওনারা জিজ্ঞেস করে যাচ্ছে আর কি। তো করার পর ওই ওনারা বললো ওই উনি তো এখানে থাকে না, উনি তো আপাতত বান্দরবানে, আমাকে বললো আর কিভাবে। তো এই অবস্থার মধ্যে এখন দেখা যাচ্ছে ওই সকালে আবার ওই ভোর হওয়ার পর আমাকে বিভিন্ন ভাবে আপনার ওই ডিজিএফআই, এনএসআই ওরা আমার ওই এলাকায়, তারপরে আমি যেখানে চাকরি করি ওই এলাকার মধ্যে আমাকে তথ্য নিয়ে মানে খোঁজাখুঁজি করতেছে আর কি, আর্মি সহ আর কি। আসলে আমিও মানে একটা আতঙ্কিতর মধ্যে আছি যে আমার কোনো মামলা নাই, আমি আসলে আমার এই লাইফে আমি কিন্তু আমার কোনো ওই হেজিটেশন আমি পড়ি নাই। তো সেক্ষেত্রে আমার মামলা থাকার কথা না আমার। তো এটার জন্য আমি ওই চিন্তা করলাম যে মনে হয় আমি এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে মামলাটা করেছি ওটার বিপরীতে মনে হয় আমার একটা অশুভ একটা শক্তি আমার পিছনে লেগে আছে আর কি। তো এইভাবে আমি চিন্তা করে আমি ওই কয়েকটা দিন আত্মগোপনে আছি আর কি দাদা, এই অবস্থা। আপনাকে কি সরাসরি কেউ ফোন দিয়েছিল, গোয়েন্দা সংস্থা বা পুলিশের পক্ষ থেকে কেউ? আমাকে সরাসরি ফোন দেয় নাই, ফোন না দিলেও কিন্তু আমার এলাকার মধ্যে কিন্তু এখন থমথমে অবস্থা যে আমার কর্মস্থল কিন্তু আমার এলাকায়, আমি থাকি বান্দরবানে থাকি আর কি দাদা। তো এটার জন্য আমি আমার কর্মস্থলে কিন্তু আমি যেতে পারছি না এখন। কেন যেতে পারছি না? হয়তো আমাকে গেলে হয়তো পুলিশে হয়তো ধরে ফেলবে, অথবা আইন শৃঙ্খলা বাহিনী হয়তো ধরে ফেলবে আর কি, এই অবস্থা কি আমি আর কি দাদা। আপনি কিসে কাজ করছেন, কোন পেশায় আছেন? আমি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ওই শিক্ষা একটা প্রকল্পে আছি আমি। তো আমার ওই প্রকল্পের এলাকা হচ্ছে আপনার ওই বাংলাহালী আর কি, রাজস্থলী উপজেলা বাংলাহালী ইউনিয়ন আর কি, আবাসিক আর কি দাদা। এটা কি প্রজেক্ট বেস কাজ? জি জি, প্রজেক্ট। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো শুনতে পেয়েছেন বা জানতে পেরেছেন যে পুলিশ খোঁজাখুঁজি করছে বা আপনার বাড়িতে গিয়েছে। আপনি কি খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন বা কারোর মাধ্যমে যে কারা গিয়েছিল, কি উদ্দেশ্যে গিয়েছিল, তাদের বক্তব্যটা কি? জি দাদা, আমি কিন্তু ওইটা খোঁজ খবর নিয়েছি। ওই ওই আপনার রবিবার আমি কিন্তু মোটামুটি একটা ইনফরমেশন নিয়ে ফেলেছি। তো আমি আমার বিরুদ্ধে একটা কথা বলি যে প্রত্যেকটা মানুষেরই ভালো গুণ দোষ থাকবেই, ভালো গুণ এবং খারাপ গুণ এই দুইটা কিন্তু থাকবেই। তেমনই ডক্টর মোহাম্মদ ইউনূস, তারও ভালো গুণও রয়েছে এবং খারাপ গুণও রয়েছে। তো দুইটাই কিন্তু আমাদের বলতে হবে। আমরা গত কিছুদিন আগেও বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে রাষ্ট্রপতি করা হোক, কিন্তু এটাও জানতে হবে, এটাও বুঝতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু অনেক দেশের
ক্ষতিও করেছে। তার ক্ষমতা থাকে সময়কালীন, তিনি নিজেরটাই বেশি দিয়েছেন, প্রায়োরিটিগুলো দিয়েছেন। তো যাই হোক প্রিয় দর্শক, এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনাদের কোনো মন্তব্য থাকলে লিখবেন, এবং হ্যাঁ আপনাদের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কোনো অন্য নতুন কোনো কিছু জানা থাকলে সেটা কমেন্টে জানাবেন।